তাহলে আজকে দ্বিতীয় পর্ব শুরু করা যাক চলতরিৎ চ্যাপ্টারের। এর আগের দিন আমরা কুলম্বের সূত্র পড়েছিলাম এবং কুলম্বের সূত্র থেকে কে এর মানগুলো আমরা বের করেছিলাম এসআই পদ্ধতিতে এবং সিজিএস পদ্ধতিতে। কে এর মান, কে মানে সমানুপাতিক ধ্রুবক যেটা ছিল, কে এর মান কি কি ছিল। এবার আজকে আমরা দেখব এককগুলো, কি কি একক আছে। তাহলে একক দেখার সময় অবশ্যই আমরা এককটাকে দুটো পদ্ধতিতে দেখব, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি আর একটা দেখব আমরা এসআই পদ্ধতিতে। এবার এখানে আরও কিছু মানে যেগুলো কোয়ান্টিটি রয়েছে সেগুলো একক সবারই জানার কথা, শুধুমাত্র আধানের একক বাদে বাকি এককগুলো সবার জানার কথা। কিন্তু যদিও তোমরা না জেনে থাকো তাই আমি একবার করে বলে দিচ্ছি যে প্রথমে ফর্মুলাটা লিখে নিই আমি। ফর্মুলাটা কী ছিল? ফর্মুলাটা ছিল এফ সমান সমান কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। এটা ছিল ফর্মুলাটা। সিজিএস পদ্ধতির ক্ষেত্রে ছিল এফ সমান সমান কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার, আর এসআই পদ্ধতির ক্ষেত্রে ছিল এফ সমান সমান কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। মানগুলো দেখতে গেলে এখানে কে এর মান 1 ছিল যেহেতু, তার জন্য এটা কিউ1 কিউ2 বাই আর স্কোয়ারই থেকে গেছিলো, কিন্তু এখানে কে এর মান ছিল 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। তাহলে এবার আমরা এককগুলো দেখি। এককগুলো এখানে আছে। প্রথমে আমরা দেখব এফ এর একক। এফ এফ এ সিজিএস। এফ মানে কি? এফ মানে এখানে হচ্ছে বল, তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করছে সেটাই হচ্ছে এফ। তাহলে সিজিএস পদ্ধতিতে বলের একক কি? সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন, আর এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। তারপরে আসছে আর। আর কি হচ্ছে? আর হচ্ছে আধান দুটোর মধ্যবর্তী দূরত্ব। তাহলে আর হচ্ছে এখানে কি? দূরত্ব। এবার দূরত্বের একক কি? দূরত্ব, দৈর্ঘ্য, প্রস্থ যাই বলি না কেন এই সবগুলোর একক একই হয়। সিজিএস পদ্ধতিতে দূরত্বের একক হচ্ছে সেন্টিমিটার বা সেমি, এবং এসআই পদ্ধতিতে দূরত্বের একক হচ্ছে মিটার। তাহলে এবার আমাদের এখানে কি থাকলো? শুধুমাত্র সিজিএস পদ্ধতিতে দূরত্বের একক সেন্টিমিটার এবং এসআই পদ্ধতিতে দূরত্বের একক মিটার। তাহলে এখানে আমাদের আর কি বাকি থাকলো? আমাদের বাকি থাকলো এখানে আধান। আমি শুধুমাত্র কিউ লিখছি, এখানে লিখে দিচ্ছি আধান। আধান একটা নতুন বিষয়, এর একক এখন আমরা জানবো। তাহলে আধানের একক সিজিএস এবং এসআই দুটো পদ্ধতিতে জানবো। তাহলে সিজিএস পদ্ধতিতে আধানের একককে বলা হয় স্ট্যাট কুলম্ব। স্ট্যাট কুলম্ব বা ইএসইউ, স্ট্যাট কুলম্ব বা ইএসইউ। এবং এসআই পদ্ধতিতে তাহলে এটাকে আধানের একককে বলা হয় কুলম্ব। তো এটাকে সি অক্ষরটা দিয়ে প্রকাশ করা হয়, ব্র্যাকেটে লিখে দিলাম সি। স্ট্যাট কুলম্ব বা ইএসইউ এবং কুলম্ব, এটাকে সি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। এই দুটোর মধ্যে সম্পর্ক কি? এই দুটোর মধ্যে সম্পর্কটাও লিখে দিচ্ছি। এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে 1 কুলম্ব সমান সমান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 স্ট্যাট কুলম্ব। এটা হচ্ছে এই দুটোর এককের মধ্যে সম্পর্ক। এই দুটো এককের মধ্যে সম্পর্কটা অবশ্যই মনে রাখতে হবে। এটা শর্ট কোশ্চেন এবং কিছু অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। এবার আমরা দেখব যে সংজ্ঞা দেখে নেব। স্ট্যাট কুলম্ব এবং কুলম্ব, আধানের একক সিরিয়াস পদ্ধতিতে স্ট্যাট কুলম্ব এবং এসআই পদ্ধতিতে কুলম্ব, সেটা দেখলাম। এবার এদের সংজ্ঞাটা আমরা একবার তাড়াতাড়ি করে একটু পড়ে নেব। এদের সংজ্ঞাটা কি বলছে? তাহলে প্রথমে আমরা স্ট্যাট কুলম্বের সংজ্ঞা দেখব। তো আমরা কালকে যে ছবিটা এঁকেছিলাম, কালকের ছবিটা আমাদের কীরকম ছিল? এখানে কিউ1 আধান ছিল, এটা কিউ2 আধান, কিউ1 আধান কিউ2 আধান, এদের মধ্যবর্তী দূরত্ব ছিল আর, এবং এদের মধ্যে যে বলটা আকর্ষণ বা বিকর্ষণ যাই বল হোক না কেন, যে বলটা কাজ করছে সেটা ছিল এফ। এবার স্ট্যাট কুলম্বের সংজ্ঞায় বলছে যে দুটি সমজাতীয় এবং সমপরিমাণ বিন্দু আধানকে, তাহলে এই দুটো সমজাতীয় মানে হয় দুটোই ধনাত্মক বা দুটোই ঋণাত্মক,
বিন্দু আধানকে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, তাহলে কি মাধ্যম রয়েছে? শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম। বায়ু মাধ্যমে পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে রাখলে, তাহলে পরস্পর থেকে এরা কতটা দূরত্বে আছে? 1 সেন্টিমিটার। মানে এখানে আর কত? আর সমান সমান 1। 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে যদি তাদের মধ্যে এক ডাইন বিকর্ষণ বল কাজ করে, তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বলটা কত কাজ করছে? F সমান সমান 1 ডাইন বিকর্ষণ বল কাজ করে, তাহলে প্রতিটি আধানকে 1 ESU বলা হবে। তাহলে এখানে বোঝা গেল, তাহলে এফ আর যদি 1 হয়, এফ যদি 1 হয়, তাহলে আমাদের এখান থেকে কি পাবো? কিউ। সমজাতীয় এবং সমপরিমাণ যেহেতু বলেছে, আমরা ফর্মুলাটা যদি লিখি, ফর্মুলাটা হচ্ছে এফ সমান সমান সিজিএস পদ্ধতির ক্ষেত্রে সিজিএস পদ্ধতির ক্ষেত্রে এফ সমান সমান Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে সংজ্ঞার প্রথমে বলে দেওয়া হয়েছে যে দুটি সমপরিমাণ এবং সমজাতীয় আধান। তাহলে এখান থেকে আমরা লিখবো সমপরিমাণ। সমপরিমাণ মানে কি হচ্ছে? সমপরিমাণ বলতে এখানে Q1 সমান সমান বলেছে, Q2 সমান সমান আমি ধরে নিলাম কিউ আমি ধরি। সমজাতীয় এবং সমপরিমাণ যেহেতু বলেছে, ওর মানে Q1 আর Q2 সমান, এবং এই দুটোকে আমি কিউ ধরে নিলাম। Q1 আর Q2 আলাদা করে না লিখে এটাকে আমি কিউ লিখব। তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাবে? এফ সমান সমান হয়ে যাবে তাহলে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। মানে কিউ সমান সমান হয়ে যাচ্ছে, কিউ স্কোয়ার সমান সমান হয়ে যাচ্ছে এফ আর স্কোয়ার। তাহলে এখানে আমি এফ এর মান, তাহলে এখানে আমাদের সংজ্ঞায় কি বলেছে? যে দুটি সমজাতীয় ও সমপরিমাণ তড়িৎ আধান শূন্য বা বায়ু মাধ্যমে যদি পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে থাকে, 1 সেন্টিমিটার দূরত্বে থাকে মানে আর সমান সমান 1 সেন্টিমিটার, আর বলেছে 1 সেন্টিমিটার দূরত্বে থেকে যদি পরস্পরের উপর এক ডাইন বল প্রয়োগ করে, তাহলে এখানে দুটোই 1 হয়ে যাচ্ছে। এফ সমান সমান 1 হয়ে যাচ্ছে, গুণ আর সমান সমান 1 হয়ে যাচ্ছে। তাহলে কিউ স্কোয়ার সমান সমান হয়ে যাচ্ছে 1। তাহলে কিউ সমান সমান হয়ে যাচ্ছে +-1। তাহলে এইরকম যদি কন্ডিশনটা হয়, 1 সেন্টিমিটার দূরত্বে থেকে যদি ওরা পরস্পরের উপর এক ডাইন বল প্রয়োগ করে, তাহলে তাদের আধানের মানকে কি বলা হবে? 1 ESU বা 1 স্ট্যাট কুলম্ব বলা হবে। তাদের প্রত্যেকটি আধানের মানকে 1 ESU বা 1 স্ট্যাট কুলম্ব বলা হবে। এটা ঢাকা পড়ে গেছিলো, তার জন্য আরেকবার বলে দিচ্ছি যে Q1 এবং Q2 যেহেতু আমরা সংজ্ঞার মধ্যেই বলে দিয়েছি যে সমপরিমাণ দুটি আধান, তাহলে Q1 এবং Q2 সমান, তাই এবং সেটাকে আমরা কিউ ধরে নিয়েছি। এফ সমান সমান এখানে তাহলে Q1 এবং Q2 জায়গায় আমি শুধুমাত্র কিউ লিখলাম, তাহলে এটার জায়গায় কিউ, এটার জায়গায় কিউ, তাহলে কিউ স্কোয়ার হয়ে গেল বাই আর স্কোয়ার যেটা ছিল। এবার সংজ্ঞা অনুযায়ী দুটি সমপরিমাণ এবং সমজাতীয় বিন্দু আধান যদি পরস্পরের থেকে 1 সেন্টিমিটার দূরত্বে থাকে, তাহলে আর এর মান হচ্ছে 1। 1 সেন্টিমিটার দূরত্বে থেকে ওরা যদি পরস্পরের উপর এক ডাইন বল প্রয়োগ করে, তাহলে এক ডাইন বল প্রয়োগ করছে মানে এফ এর মান হয়ে যাচ্ছে 1। তাহলে 1 গুণ 1 সমান সমান এটা হয়ে যাচ্ছে 1। তাহলে কিউ সমান সমান হয়ে যাচ্ছে +-1। তাহলে দুটি সমজাতীয় এবং সমপরিমাণ বিন্দু আধান পরস্পরের থেকে 1 সেন্টিমিটার দূরত্বে থেকে যদি পরস্পরের উপর এক ডাইন বল প্রয়োগ করে, তাহলে তাদের প্রত্যেকটির আধানকে 1 স্ট্যাট কুলম্ব বা 1 ESU বলা হবে। তাহলে এটা গেল সিজিএস পদ্ধতিতে আধানের এককের সংজ্ঞা। এবার এসআই পদ্ধতিতে যদি বলি, এসআই পদ্ধতির ক্ষেত্রে কী হবে? এসআই পদ্ধতির ক্ষেত্রে আমরা প্রথমে ফর্মুলাটা লিখি, এফ রাশিটা কি? এফ সমান সমান হয়ে যাচ্ছে এসআই পদ্ধতির ক্ষেত্রে 9 × 10⁹ Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে এসআই পদ্ধতির ক্ষেত্রে। তাহলে সিজিএস পদ্ধতির মতো এসআই পদ্ধতির সংজ্ঞাটাও কি হবে? এসআই পদ্ধতির সংজ্ঞা হবে যে দুটি বিন্দু ও সমপরিমাণ তড়িৎ আধান যদি পরস্পরের থেকে 1 মিটার দূরত্বে থাকে। এখানে মনে রাখতে হবে সিজিএস পদ্ধতিতে আমরা যখন নিয়েছিলাম তখন দূরত্বটাও সিজিএস পদ্ধতিতে নিয়েছিলাম 1 সেন্টিমিটার এবং বলটাও ছিল সিজিএস পদ্ধতিতে 1 ডাইন। এক্ষেত্রে দুটোই হয়ে যাবে এবার এসআই পদ্ধতিতে, মানে দূরত্বটা আর হয়ে যাবে তাহলে কত? এখানে 1 মিটার, এবং বলটা কত হবে? বলটা এখানে আর এক ডাইন তো হবে না, 1 নিউটনও হবে না। এক্ষেত্রে বলটা হয়ে যাবে এফ সমান সমান 9 × 10⁹ নিউটন, এন থেকে নিউটন। তাহলে এই সংজ্ঞাটা হবে যে দুটি বিন্দু ও সমপরিমাণ তড়িৎ আধান যদি পরস্পরের থেকে 1 মিটার দূরত্বে থেকে পরস্পরের উপর 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তবে তাদের প্রত্যেকটি আধানকে বলা হবে 1 কুলম্ব। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে
প্রত্যেকটি আধানকে কি বলা হবে, 1 কুলম্ব। যদি এই মানগুলো আমরা এখানে বসাই, যেমন ধরুন এখানে যেমন ফর্মুলাটা বের করেছিলাম আমরা, কিউ স্কোয়ার সমান সমান ছিল এফ আর স্কোয়ার। তাহলে এখানে কিউ স্কোয়ার সমান সমান এফ আর স্কোয়ার হবে না, তার সাথে এখানে একটা ভাগ চলে আসবে 9 × 10⁹, যেহেতু এখানে এটা রয়েছে। এবার মানগুলো যদি বসাই, তাহলে এফ এর মান এখানে কত ধরেছি আমরা, 9 × 10⁹, আর কত 1/9 × 10⁹। তাহলে এটা কাটাকাটি করলে আসবে 1। তাহলে এই ক্ষেত্রেও কিউ স্কোয়ার সমান সমান হয়ে যাচ্ছে 1, মানে কিউ সমান সমান হয়ে যাবে +-1। তাহলে যে আধানটা আমরা পাবো সেটাকে আমরা বলবো 1 কুলম্ব। তো এই দুটো সংজ্ঞা শর্ট কোশ্চেনের জন্য পড়ে রাখতে পারো, শর্ট কোশ্চেনের জন্য এটা আসবে। তাহলে একক আমাদের পড়া হয়ে গেল। এবার আমি যে জিনিসটা পড়াবো সেটা একটু সবাই মন দিয়ে শুনবে, খুব বেশি পরিমাণে মনোযোগ দিয়ে শুনবে। সেটা হচ্ছে যে আমি ধরে নিলাম এখানে কিছুটা, আমি একটা অঞ্চল ধরে নিলাম, একটা ক্ষেত্র বা অঞ্চল এখানে আমি দেখলাম। এখানে আমি ধরে নিলাম প্রথমে আমি একটা +q আধান নিয়ে আসলাম, +q1 আধান নিয়ে আসলাম প্রথমে একটা। তাহলে দেখলাম যে এর মধ্যে কোনো রকম বল, আকর্ষণ বা বিকর্ষণ বল কোনো কিছুই কাজ করছে না। তারপর এটাকে সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে এখানে কি নিয়ে আসলাম, একটা -q1 আধান নিয়ে আসলাম। এক্ষেত্রেও দেখলাম যে এই -q1 আধানটার উপর কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কিছুই কাজ করছে না। এটা খুবই স্বাভাবিক, আমি যদি এখানে হঠাৎ করে কোনো আধান নিয়ে আসি তাহলে সেটা কোনো রকম আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে না, কারণ আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করার জন্য তার অন্য একটা আধান লাগবে। তাহলে এবার আমি কি করলাম, যে একটা ক্ষেত্র নিলাম, সেই ক্ষেত্রের মধ্যে আগে থেকেই এখানে +q, মানে +q বড় হাতের কিউ দিয়েছি, সেটা বোঝাতে যে এখানে অনেকটা ধনাত্মক আধান রয়েছে, একটু বড় ধরনের এটা একটা আধান। তাহলে এখানে একটা আধান আমি আগে থেকেই রেখেছি। এবার যদি আমি এখানে একটা +q1 আধান নিয়ে আসি, +q1 আধান নিয়ে আসলাম, তাহলে কি দেখব, যে এই +q আধানটা কি করছে, এই +q1 আধানকে এই দিকে, মানে এই সরলরেখা বরাবর কি করছে, এই দিকে বিকর্ষণ করে দিচ্ছে, মানে এই দিকে ঠেলে দিচ্ছে। আমি যদি অন্য একটা জায়গায়, এখানে না আসে আমি এখানে একটা জায়গায়, অন্য একটা জায়গায় ধরে নিলাম, আমি একটা -q2 আধান নিয়ে এলাম, তাহলে কি করছে, এই সরলরেখা বরাবর এই +q আধানটা কি করছে, এই -q2 আধানকে নিজের দিকে আকর্ষণ করছে। তাহলে আমি দেখতে পেলাম যে এখানে একটা বড় একটু বেশি পরিমাণে +q আধান রেখেছিলাম। এই +q আধানের এই পাশে এই জায়গাটা একটা আমি +q1 আধান নিয়ে আসলাম, এটাকে বিকর্ষণ করছে, এখানে একটা q আধান নিয়ে আসলাম, এটাকে আকর্ষণ করছে। এবার এর থেকে কি বুঝতে পারছি, যে এইরকমই একটা সেম অঞ্চলে যখন এই +q আধানটা ছিল না, তখন আমি যখন এই আধানগুলোকে নিয়ে আসছিলাম এখানে, সেখানে আকর্ষণ বা বিকর্ষণ বল কিছু অনুভব করছিল না। কিন্তু এইখানটায় যখন একটা আধান আগে থেকে রয়েছে, সেখানে যখন নিয়ে আসছি, তখন এটা আকর্ষণ বা বিকর্ষণ বল একটা কিছু অনুভব করছে। তাহলে এটা কত, এখানে নিয়ে আসছি তাও বিকর্ষণ বল অনুভব করছে, আমি ধরলাম যে এখানে নিয়ে আসলাম তাও বিকর্ষণ বল অনুভব করছে, আর এখানটায় নিয়ে আসলাম তাও বিকর্ষণ বল অনুভব করছে। এবার আমি দেখলাম এর থেকে আরেকটু দূরে এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে দেখতে পাচ্ছি যে এটার উপর এবার কোনো বিকর্ষণ বল কাজ করছে না। মাইনাসের ক্ষেত্রে একই হবে, আমি এই যে কোনো জায়গাতেই রাখি না কেন, আকর্ষণ বল সব জায়গায় অনুভব করবে। আমি এর থেকে আরও অনেকটা দূরে এরকম কোনো জায়গায় যদি নিয়ে আসি, তখন দেখবো যে আর আকর্ষণ বলটা কাজ করছে না। এর থেকে কি বোঝা যাচ্ছে, যে এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করছে, সেটা মানে এই অঞ্চলটার একটা ভৌত অবস্থার পরিবর্তন করেছে, এবং সেটা কি হয়েছে, যে এই অঞ্চলটার মধ্যে একটা এখন তড়িৎ ক্ষেত্র কাজ করা শুরু করছে। মানে এখানে আগে কোনো আধান ছিল না, তার জন্য এরা আগে কোনো রকম বল অনুভব করছিল না, আকর্ষণ হোক বা বিকর্ষণ হোক কোনো রকম বল অনুভব করছে না। এবার এখানে যেহেতু আমি আগে থেকে একটা বড় ধরনের +q আধান রেখে দিয়েছি, তারপর আমি যখন ছোট কোনো আধানকে নিয়ে আসছি, তখন তারা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করছে। এর থেকে কি মনে হচ্ছে, যে এই আধানটার জন্য এই অঞ্চলটার কিছু একটা পরিবর্তন ঘটেছে, সেই পরিবর্তনটার জন্যই এই অঞ্চলের মধ্যে যেখানেই আমি কোনো আধানকে রাখছি, সে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করছে। তো সেই পরিবর্তনটা হচ্ছে যে এখানে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। কিসের সৃষ্টি হয়েছে? তড়িৎ ক্ষেত্রের।
তড়িৎ ক্ষেত্র। তাহলে এখানে কি হচ্ছে, একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, কিন্তু এই জায়গাগুলোতে যেখানে কোনো আকর্ষণ বা বিকর্ষণ অনুভব করছে না সেখানে কোনো তড়িৎ ক্ষেত্র নেই। তাহলে তড়িৎ ক্ষেত্র ব্যাপারটা আসলে কি? তড়িৎ ক্ষেত্র হচ্ছে যে কোনো আধানের চারপাশে, শুধুমাত্র তার যে কোনো একটা সাইডে নয়, তার চারপাশে যতটা অঞ্চল জুড়ে, কোনো একটা আধানের চারপাশে যতটা অঞ্চল জুড়ে এই আধানটার আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করবে, সেই অঞ্চলটাকে আমরা কি বলবো? তড়িৎ ক্ষেত্র বলবো। আরেকবার বলছি যে প্লাস কিউ আধান হোক বা যে কোনো মাইনাস আধান হোক, ছোট আধান হোক, বড় আধান হোক, যে কোনো আধানের চারপাশে যতদূর অবধি তার আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করবে ততদূর অবধি সেই অঞ্চলটাকে বা সেই ক্ষেত্রটাকে আমরা কি বলবো? তড়িৎ ক্ষেত্র। সেই আধানটি তড়িৎ ক্ষেত্র। তাহলে এই আধানটা তড়িৎ ক্ষেত্র হচ্ছে এতটা, যতটা অবধি তার আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে। ছোট আধানগুলো তড়িৎ ক্ষেত্র ছোট ছোট হয়। তাহলে তড়িৎ ক্ষেত্র ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। এবার তড়িৎ ক্ষেত্র ব্যাপারটা বোঝার পর এবার আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এবার এই প্লাস কিউ আধানটা আছে, এবার এখানে এই প্লাস আধানটাকে আমি যদি এই দিকে নিয়ে আসতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এদিকে যদি নিয়ে আসতে চাই তাহলে আমাকে কি করতে হবে? বল প্রয়োগ করে নিয়ে আসতে হবে, কারণ এই আধানটাকে এদিকে ঠেলে দিচ্ছে। প্লাস কিউ আধানটা এখানেই আছে, এখানে প্লাস কিউ1 আধান, এই কিউ1 আধানকে কি করছে? এই আধানটা এদিকে বিকর্ষণ বল দিয়ে ঠেলছে, একটা বিকর্ষণ বল কাজ করছে। এবার আমি এই আধানটাকে যদি এই আধানটার দিকে নিয়ে যেতে চাই তাহলে কি হবে? এই আধানটা বড় প্লাস কিউ আধানটা ছোট প্লাস কিউ1 আধানটাকে এইদিকে ঠেলবে। এবার আমি এইদিকে নিয়ে যেতে চাইলে আমাকে কি করতে হবে? এই যে বিকর্ষণ বলটা কাজ করছে এদের মধ্যে সেটার বিরুদ্ধে আমাকে কি করতে হবে? এইদিকে এই কিউ1 আধানটাকে ঠেলতে হবে। মানে এই যে বিকর্ষণ বলটা এই দুটোর মধ্যে কাজ করছে, সেই বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে কার্য করতে হবে। মানে কি? কার্য মানে আমরা 9-এ পড়েছিলাম, কার্য মানে হচ্ছে বল গুণ সরণ। মানে এখানে আমাকে বল প্রয়োগ করতে হবে এবং বল প্রয়োগ করে এই আধানটার কিছুটা সরণ ঘটাতে হবে, তখন সেটা কি হবে? কার্য হবে। মানে এই আধানটাকে এই দিকে নিয়ে যাওয়ার জন্য আমাকে বলের বিরুদ্ধে, মানে এর বিকর্ষণ বলটা যেহেতু উল্টো দিকে কাজ করছে এবং আমি সেটাকে এদিকে নিয়ে যেতে চাইছি, তার জন্য আমাকে বলের বিরুদ্ধে কার্য করতে হবে, মানে বল প্রয়োগ করে এর সরণ ঘটাতে হবে। এবার এই কেসটা যদি দেখি, এই কেসটার ক্ষেত্রে কি হয়? যেটাকে আকর্ষণ করছে এইদিকে, এবং আমি এই আধানটাকেও যদি এদিকেই নিয়ে যেতে চাই তাহলে কি হবে? এখানে বলের পক্ষে কার্য হবে, মানে বল যেদিকে আছে আমি সেদিকেই ঠেলছি এবং সেদিকেই সরণ ঘটছে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে এখানে বলের পক্ষে কার্য হচ্ছে। এই যে কার্যটা হচ্ছে, এই কার্যটাকে কি বলা হচ্ছে? এই কার্যটাকে বলা হচ্ছে তড়িৎ বিভব। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র আমরা পড়লাম, এবার একটা জিনিস আমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভবের আসল সংজ্ঞা হচ্ছে যে কোনো একটি একক ধনাত্মক আধানকে, প্রত্যেকটা পয়েন্ট এখানে ভালো মতো মনে রাখতে হবে, যে কোনো একটি একক ধনাত্মক তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে অসীম দূরত্ব থেকে নিয়ে আসতে যে কার্য করতে হয় তাকে বলা হয় তড়িৎ বিভব। সংজ্ঞাটা আমি লিখে নিই। আমাদের সংজ্ঞাটা লেখা হয়ে গেছে, এবার সংজ্ঞাটা পড়ে সেটাকে বোঝাচ্ছি। সংজ্ঞাটা হচ্ছে যে অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব মানে কি বলছে? অসীম দূরত্ব মানে হচ্ছে অনেক অনেক বেশি দূরত্ব থেকে। অসীম মানে হচ্ছে যার কোনো সীমা নেই, তো যতটা দূর ভাবা যায় তার থেকেও বেশি দূরত্ব থেকে। তাহলে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক তড়িৎ আধানকে, তাহলে তড়িৎ আধানটার মান কত? এখানে কিউ যদি আমি বলি, কিউ সমান হয়ে যাচ্ছে তাহলে +1। একক ধনাত্মক তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, একটা ধরে নিলাম তড়িৎ ক্ষেত্র আছে এখানে, তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আমি নিয়ে আসব। তড়িৎ ক্ষেত্রে কোনো এক বিন্দুতে আনতে যে কার্য করতে হয় তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বলে। তাহলে এখানটায় অসীম দূরত্ব থেকে, ধরে নিলাম একটা অসীম দূরত্ব থেকে আমি এখানটায় নিয়ে এলাম, তাহলে এখানটায় অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানটাকে নিয়ে আসতে যে কার্যটা করতে হলো
তাকেই আমরা কি বলবো, তড়িৎ বিভব। এবার আমি ধরে নিলাম প্লাস কিউ, বড় হাতে প্লাস কিউ ধরে নিলাম আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে ডাব্লু কার্য করতে হলো। আমি মাঝখানে লিখছি না, সেটা তোরা বুঝে নে যে প্লাস কিউ আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো এক বিন্দুতে নিয়ে আসতে ডাব্লু কার্য করতে হলো। এবার আমি তাহলে প্লাস কিউ আধানকে যদি ডাব্লু কার্য করতে হয়, তাহলে একক আধানকে কত কার্য করতে হবে, একক আধানকে করতে হবে ডাব্লু বাই কিউ কার্য। একটু তৈরাসিক নিয়ম সবাই জানি সেটা, যে কিউ আধানকে নিয়ে আসতে যদি ডাব্লু কার্য করতে হয়, তাহলে একক আধানকে নিয়ে আসতে কত কার্য করতে হবে, ডাব্লু বাই কিউ কার্য করতে হবে। তো এটাই আমাদের সংজ্ঞাতেও রয়েছে যে একক ধনাত্মক আধানকে যদি অসীম দূরত্ব থেকে নিয়ে আসতে হয়, তাহলে যে কার্যটা করতে হবে সেটাই হবে কি, ওই বিন্দুতে তড়িৎ বিভবের সমান। তাহলে ওই বিন্দুতে তড়িৎ বিভবকে যদি আমি ভি বলি, তাহলে ভি সমান সমান হয়ে যাবে ডাব্লু বাই কিউ। মানে তড়িৎ বিভব সমান সমান কার্য বাই আধান। ঠিক আছে, তাহলে তড়িৎ বিভব সমান সমান হয়ে যাচ্ছে কার্য বাই আধান। এটা একটা ফর্মুলা, এটা অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে আমরা তড়িৎ বিভবের সংজ্ঞাটা এবার বুঝতে পারলাম। এবার তড়িৎ বিভবের সংজ্ঞা জানলাম, এবার আমরা জানবো একক। তড়িৎ বিভবের একক কি, তড়িৎ বিভবের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে স্ট্যাট ভোল্ট এবং এসআই পদ্ধতিতে একক হচ্ছে ভোল্ট।